সন্ধ্যার ভায়োলিন লেখনীতে বৃষ্টি ইসলাম। পর্ব সংখ্যা 57। অহু ছোট ছোট ছুটতে ছুটতে পৌঁছায় অব্রের কক্ষে। বাহিরে বাদল বর্ষণ হচ্ছে। মহলের বিদ্যুতের অনুপস্থিতি ঘটেছে অনেক আগেই। দরজাটা ঠেলে ভেতরে ঢুকে অহুর কপালে উৎকণ্ঠার ভাঁজ। আন্তরিক কক্ষে অজানা ভয় চেপে ধরেছে। পূর্বকক্ষ অন্ধকার আচ্ছন্ন, তার মাঝে কিছু দেখা যাচ্ছে না। ভেসে চলেছে গোঙানির আওয়াজ। সেই গোঙানির শব্দে চন্ডবালার বুক পিঞ্জর কেঁপে ওঠে। ও ধীর পায়ে এগিয়ে পালঙ্কের দিকে, কারণ আওয়াজটা সেখান থেকে আসছে। অব্রের কক্ষের জানালা খোলা, যার দরুন বৃষ্টির ফোঁটা ছিটকে আসছে রুমে। কক্ষের সমস্ত পর্দাগুলো হাওয়ায় দুলছে। বিজলি চমকানোর বিভৎস দৃশ্য জানালার খোলা থাকায় উকি দিচ্ছে। কি একটা ভুতুরে পরিবেশ। ওহু এগিয়ে গিয়ে পালঙ্কের ওপর বসে। আলতো হাতে অব্রের মুখ থেকে কাঁথা সরিয়ে দেয়। অব্রের গোঙানিতে জ্বরের ঘরে সত্যি ঘরে এসেছে কিনা তা নিশ্চিত হতে অব্র কপাল ছোঁয় অহুর। প্রদাপের তাপে অহুর হাত ঝলসে যায়। তৎক্ষণাৎ অহু হাত সরিয়ে নেয়। এতটা জ্বর সত্যি এসেছে অব্র ভাইয়ার। জ্বরে ঘরে কেঁপে উঠছেন তিনি। অহু অস্বস্তিতে পড়ে গেল। অব্রের দুই চোয়াল ছুঁয়ে বারবার আকুতি ভরা কণ্ঠে, অব্র ভাই শুনছেন? অব্র ভাই, আমি অহু, এই অব্র ভাই, আপনি চোখ খুলুন অব্র ভাইয়া। অবেচেতন অব্র পালঙ্কের ওপর কাতরাচ্ছে। অহুর আহাজারি আর্তনাদ অব্রের মস্তিষ্কে বার্তা পাঠাচ্ছে। অহু অব্রের চোয়াল নাড়িয়ে অস্থির কণ্ঠে শুধু অব্রকে ডেকে চলেছে। দৈবার প্রবল অহু অব্রের হাত ধরে খেপে ফেলে খপ করে। অহু আচমকায়, এই তো অব্র ভাই জেগে আছেন। অহু পুনরায় ডাকে, অব্র ভাই, আপনার তো খুব জ্বর আসছে, চাচি আম্মাকে গিয়ে বলি। অব্র মাথা নাড়ায়। নিয়ন আলোতে দু চোখ মেলে তাকায়। অব্রের রক্তিম চোখ জোড়া থেমে গেছে। হলদে রং ধারণ করায় আখি যুগল দুটি কি ফ্যাকাশে দেখাচ্ছে অব্রের মুখশ্রী। অহুর হাত এখন অব্র চোয়াল স্পর্শ করে রয়েছে। তার সেই হাতের ওপর অব্র হাত রয়েছে। অহুর হাত ছুঁয়ে কতর সুরে আওড়ায়, অব্র কাউকে কিছু বলার দরকার নেই আর কিছুই। এখানেও এসেছিস কেন তুই? চলে যা অহু, চলে যা। কিন্তু অহু সেই নিষেধাজ্ঞা মানে না, পাল্টা জবাব দেয়, আমি যাব না অব্র ভাই, আপনার খুব জ্বর আসছে। কাল রাতে যে বৃষ্টিতে ভিজেছেন আপনি। এমন তো বৃষ্টিতে ভিজলাম, কিন্তু আমার জ্বর আসে নাই। আমি ছাদ থেকে চলে আসার পর কি আপনি ছাদে ছিলেন? অহুর প্রশ্নের কোনো প্রত্যুত্তর দেয় না অব্র। চোখ ফিরিয়ে বাইরে তাকায়। বাহিরে বৃষ্টি হচ্ছে। অব্রের কক্ষের বারান্দার সাথে ঘেঁষে একটা কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে। অব্র সেই দিকেই তাকিয়ে রইল। আনমনে কিছু আওড়ালো। অব্রের ঘোর কাটলো অহুর কথায়। আপনার মাথায় জ্বরপট্টি দেওয়া লাগবে অব্র ভাইয়া। মাথায় পানি ঢাললে জ্বরের প্রতাপ কমতে লাগবে, শান্তি পাইতেন। আপনি তো রাতে খাবার টেবিলেও আসেননি, খালি পেটে রয়েছেন এখনো। অব্র কিছুরই জবাব দিল না। তার আগে অহু অভিমানী স্বরে আওড়ায়, খালি পেটে থাকবেন কেন? ওই ঘরে জ্বরেও তো আপনি বালিশের কাছে সিগারেট প্যাকেট নিয়ে ঘুমান। সিগারেট খাইলে কি আপনার চলে? আমি যথাযথ মাথা ঘামাচ্ছি। অব্র থমকায়, ভাবে তার চন্ডা কি তাহলে অভিমান করেছে সিগারেট খাওয়ার জন্য? অব্র আওড়ায়, আজকে সিগারেট খায়নি, কাল রাতের পরে ছিল এখানে। অব্র মিথ্যা উক্তি অহু বুঝে ফেলে। মিথ্যা কথা বলছেন কেন আপনি? কাল রাতে পড়ে থাকবে কেন? আজ সকালে চাচি আম্মা আপনার রুমে এসে রুম গুছিয়ে গিয়েছে। আমি নিজে দেখেছি চাচি আম্মার সামনে তো আপনি আর সিগারেট প্যাকেট ফালায় রাখবেন, এটা আমি মানবো কখনোই না। আর সব থেকে বড় কথা, আপনার মুখ থেকে সিগারেটের বাজে গন্ধ ভেসে আসছে। অব্র অহুর নজর সরিয়ে ফেলে। তার মিথ্যা যে ধরা পড়ে গেছে। অব্র চোখ অজান্তেই নিভে আসে জ্বরের ঘোরে। অহু অব্রকে উদ্দেশ্য করে আবার ডাকে, আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? আমি না হয় বলি চাচি আম্মাকে। অব্র অহুর প্রশ্নের উত্তর দেয় না, শুধু মাথা দু প্রান্তে হেলায়, অস্পষ্ট বর্ণে আওড়ায়, কাঠবিড়ালি কাঠবিড়ালি। অহু চমকায়, সাথে চমকিত একগাল উঁচিয়ে হাসেও। এত রাতে কাঠবিড়ালি কই থেকে আসলো? আর বাহিরে বৃষ্টি হচ্ছে, কাঠবিড়ালি কই দেখলেন? জ্বরে ঘরে খুব আবল তাবল বকছেন আপনি। আপনি শুয়ে থাকেন, আমি আসতেছি। অহু পালন ছেড়ে নিজের মাথায় নিজে গাড্ডা মেরে উঠে দাঁড়ায়, কক্ষ থেকে বের হয়ে যেতে যাওয়ার উদ্দেশ্যে। অব্র জ্বরের ধাক্কায় সামলাতে না পেরে আবল তাবল বকছে। অব্র অসুস্থ, মস্তিষ্কে শুধু 9 বছর আগের অতীতের ঘুরপাক খাচ্ছে। অব্র মস্তিষ্ক শুধু অতীত আর অতীত। একদিকে কাঁপুনি দিয়ে ওঠা জ্বর, পালায়নী দেহ, শরীরটা অবশ করে রেখেছে। অন্যদিকে ভাঙচুর অবাধ্য মন, শুধু অতীত মনে করছে। এক প্রেমিক যুবক পুরনো দিনের কথা মনে করছে। তার প্রিয়বতী অন্য কেউ বধূ বেশে ঘরে তুলছে। আকাশে জুড়ে অবকাশ, তার এক
পাপিষ্ঠ পুরুষের প্রিয়বতী নিজের পাশে থাকতে পারে কিভাবে? হাই প্রেমিক, ভালোবাসা আর প্রিয়বতী সবসময় নসিবে জোটে না। আশফাকের টুকটাক করে বেজে ওঠা গিটারের সেই বার্তাটাই বহন করছে। ওহু মহলের স্টোরের রুমে গিয়ে একটা ভারী কাঁথা নিয়ে এসেছে, কারণ অব্রের শরীরে কাঁথা দিয়ে মুড়িয়ে দেওয়া প্রয়োজন। অব্রের শরীরে থাকা পাতলা কাঁথার ওপর দিয়ে ওহু ভারী কাঁথাটা দিয়ে দিল। ওহুর বেশ বিরক্ত লাগছে অব্রের আবল তাবল কথা শুনে। ওহু কান বাড়িয়ে অব্রের স্পষ্ট বর্ণ আওড়ালো, আমার কাঠবিড়ালি, কাঠবিড়ালি আমার তুই। ওহু চমকে ওঠে। কাঠবিড়ালি? ভুরু জোড়া কুচকে অব্রের গাল ছয়। এই কাঠবিড়া কি আপনার প্রেমিকা নাকি অব্র ভাই? অব্র ওহুর প্রশ্নে কোনো প্রত্যুত্তর দেয় না। ওহু বেশ বিরক্ত হয়। অব্রের গাল ছোঁয়ার কারণে তপ্ত প্রদাহ ওহুর হাত ছয়। ওহু একটা বাটিতে পানি নিয়ে পট্টি ভেজায়। সেই পট্টি অব্রের কপাল স্পর্শ করতে অব্র কেঁপে ওঠে। অব্রের কাঁপুনি দেখে ওহু ভয় পেয়ে যায়। ওহু অব্রের পাশে বসে থাকে। কিছুক্ষণ পর পর জলপট্টি ধুয়ে আবার কপালে দেয়। ওহু বেশ ঘুম পাচ্ছে। অব্রের চোখ বুজে আছে, কিন্তু সজাগ থাকাটা জরুরি। অব্র আলিনা খানকে এই বিষয় জানাতে না করেছে। ওহু নিরুপায়। ওহু কিছুক্ষণের জন্য চোখ লেগে এসেছিল। হঠাৎ ঘুম ভেঙে যায় রিংটংয়ের কর্কশ আওয়াজে। চোখ মেলে তাকাতেই নজর পড়ে বালিশের ওপর থাকা অব্রের ফোন বাজছে। ওহু চমকায়, এত রাতে কে ফোন করবে? ওহু ফোন তুলতেই কল কেটে যায়। স্ক্রিনে ছবি ভেসে আছে, অপরিচিত নাম ডেভিড। স্ক্রিনে ভেসে ওঠা প্রতিচ্ছবি 30 থেকে 32 বছরের যুবকের। ওহু ডেভিড চিহ্নিত করতে পারে না। সাথে ওহুর মনে প্রশ্ন খোঁজা দিয়ে ওঠে, এত রাতে কেন ফোন দিচ্ছে এই লোক? কি পরিচয় তার? ওহু সন্দেহ আরও জোরালো হয়। কল শেষ হওয়ার সাথে সাথে একটা মেসেজ ঢোকে অব্রের ফোনে। ও মেসেজ চেক করে। মেসেজটা ডেভিডের নাম্বার থেকে এসেছে। ছোট্ট একটা মেসেজ, কিন্তু বার্তায় মারাত্মক। ওহুর মস্তিষ্ক যেন ঢুকে গেল। তুমি কি জেগে আছো? ডাবল এ। মেসেজটা ওহু ভুরু কচকায়, আশ্চর্যের সহিত মাথা চুলকায়। ওহুর অজানা অন্তরায় আওড়ায়, এই ডাবল এর মানে কি? অপরের ফোন লক করা, যা দেখা যাচ্ছে। ওহু আরেকটু হতাশ হলো। যদি লক ওপেন করে থাকতো তাহলে হয়তো কিছু জানতে পারতো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ওহু ফোনটা আগের জায়গায় রেখে দেয়। ফ্লোরে হাঁটু ঘিরে বসে ওহুর গালে হাত দিয়ে অব্রের মুখশ্রীর দিকে তাকিয়ে, হ্যাঁ, তাকিয়ে আছে পাপিষ্ঠ পুরুষের চণ্ডবালা তার দিকে। কিন্তু সেই দৃশ্য সবসময়ের মতো অগোচর রইল। ইস, অব্র যদি দেখতো তার নিজ চোখে তার চণ্ডবালা তার জন্য জেগে আছে, সব অভিমান লুচে কতই না খুশি হতো সে। রাত জেগে তার পাশে বসে তার ওই সেবা শুশ্রূষা করছে তার কাঠবিড়ালি। কিন্তু সেটা তার ভাগ্যে হলো না দেখা। সময়ের গতি আর তাল ঠিক রেখেছে প্রকৃতি, এগিয়ে চলেছে। বেশ খানিক আগেই বৃষ্টির বর্ষণ হওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল সব। মহলের বাইরে দাঁড়িয়ে থাকা শত শত বছরের পুরনো গাছগুলোর পাতা থেকে পানি ঝরে পড়ছে। কলকল শব্দ করে প্রতিধ্বনি হওয়ায় পানি গড়িয়ে চলেছে বাঁধ ভেঙে। ভোর সকালেই দিকে জ্বরের তাপ কমে আসতে অব্রের ঘুম ভেঙে যায়। কয়েকবার প্রচেষ্টায় কপাল চেপে ধরে আখি যুগল মেলে তাকায় অব্র। দুহাতে মাথা চেপে শোয়া থেকে পালঙ্কের ওপর উঠে বসে অব্র। পাশে তাকিয়ে ঘুমন্ত চন্দ্রাকে অব্রের নজর চিহ্নিত করে। অব্র হৃদস্পন্দন থমকে যায় ওহুকে দেখে। ঘুমন্ত ওহু ফ্লোরে হাঁটু গেড়ে বসে পালঙ্কের ওপর মাথা রেখে ঘুমাচ্ছে। মাথার ওপর থেকে ঘুমটা কাঁধে সরে ওপরে পড়ে আছে। ছোট ছোট চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে মুখশ্রীর ওপর। আলতো হাতে ছুঁয়ে সেই চুলগুলো কানের পিছে গুজে দিল অব্র। অতঃপর দুহাতে বন্দি করে নিল ঘুমান্ত চন্দ্রাকে কোলে তুলে। নিজের কক্ষ থেকে বেরিয়ে ওহুর কক্ষের উদ্দেশ্যে হাঁটা ধরে অব্র। মহলের এখনো কেউ সজাগ হয়নি। হয়তো কিছুক্ষণ পর মহলের সহধর্মিনীরা উঠবে ফজরের নামাজ আদায়ের জন্য। অব্র ওহুকে কক্ষে নিয়ে পালঙ্কের ওপর সতর্কতার সাথে শুইয়ে দিল। সে তাহার চন্দ্রের ঘোর কেটে যায় না যেন। ওহুর ওপর পাতলা কাঁথা টেনে দেয় অব্র। অতঃপর কক্ষ থেকে বেরিয়ে আসার পূর্বে অব্রের ফ্যাকাশে প্রদাহমান ঠোঁটটা ছোঁয়ায় দেয় চন্দ্রবালার কপালে। মিষ্টি হাসির সমাপ্তি টেনে ওহুর কক্ষ থেকে বেরিয়ে আসে অব্র। আজ অব্রের বেশ খুশি লাগছে। বারংবার মাথা চুলকাচ্ছে সে আর হাসছে। ওপরওয়ালা হয়তো তার আর্তনাদ শুনেছে ওই দিন রাতে, তাই তো ওহুকে তার পাশে পেয়েছে অব্র আজ। কিন্তু সেই হাসি আর খুশি অব্রের প্রতিচ্ছবি বেশিক্ষণ থাকে না। নিজ কক্ষে এসে অব্র বালিশের পাশ থেকে ডেভিডের ফোন তুলে নেয়। ফোন অন করতে ডেভিডের মেসেজ আর মিস কল দেখতে পায় অব্রের মেজাজ বিগড়ে যায়। কাল মেসেজটা অলরেডি সিন করা হয়েছে, যার অর্থ ওহু মেসেজ সিন করেছিল। আবারও অব্র চোখ মুখ খিচে নেয় রাগের তোপে।
দুভুরুর মাঝে বুড়ো আঙ্গুল দিয়ে ডলতে থাকে। অতঃপর কল ঢুকলো ডেভিডের নাম্বারে। বেশ কিছুক্ষণ পর কল রিসিভ করার পর ডেভিড কল তুললো। ওপাশ থেকে আওড়ালো, হোয়াট হ্যাপেন অব্র, তুমি কল রিসিভ করছো না কেন? খুব প্রকার বড় প্রবল, যেন বিরক্ত সে। অব্র ডেভিডের ওপর বেজায় চটে গেছে, কিন্তু সমস্যার কথা শুনে অব্র দমে গেল। ভার কণ্ঠে শুধালো, কি হয়েছে? জিসা সালাউদ্দিন শেখের ছেলে ওমর শেখকে সুড়ঙ্গ কুঠুরিতে থাকা উপস্থিত সবার সামনে খুন করেছে। অব্র কপাল চপড়ালো, উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেন মেরেছে জিসা ওমরকে? কাল রাতে বৈঠক ছিল ওমর শৈখের সাথে আমাদের ডেরায়। ওমর শৈখ আর তার লোকেরা এসেছিল ডিল পাকা করতে, ব্যাংক থেকে লুট করা টাকার ভাগ নিতে। ওই বৈঠকের মাঝেই ওমর শৈখর তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। তুমি উপস্থিত ছিলে না বলে জিসাও সেখানে আমার সাথে উপস্থিত ছিল। তোমার নামে বাজে কথা বলায় জিসা ওমর শৈখের কপালে শুট করে, কোনো ওয়ার্নিং না দিয়েই। আমরাও কিছু বুঝে উঠতে পারিনি, হঠাৎ সব কিছু ঘটে যায়। ওমরের লাশ কোথায় এখন? সালাউদ্দিন শেখকে জানে এই বিষয়? ওমরের বডি সুড়ঙ্গের কুঠুরিতে ফ্রিজিং করা আছে বর্তমানে। খুব ঝামেলা হয়েছে আমাদের লোকজনের সাথে, শেখের লোকজনও ফাইটিং হয়েছে। ওরা সংখ্যায় কম ছিল বলে পালিয়ে গেছে। আমাদের 2জন লোক আর শেখের 4জন লোক গোলাগুলিতে মারা গেছে। শেখের সবাই ওদের বডি ফ্রিজিং করে রেখে দিয়েছি। এখন কি করব বলো তুমি? অব্র শান্ত জবাব, কিছু করতে হবে না, লাশগুলো পুড়িয়ে ফেলো শুধু। ডেভিড ভরকে গেল, আওড়ালো, কি বলো অব্র? পুড়িয়ে ফেললে সালাউদ্দিন শেখকে কি জবাব দিব? আর তার ছেলেগুলোর মৃত্যুর প্রতিশোধ কি সে নিবে না? আমাদের কি এভাবে ছেড়ে দিবে? দাঁড়াও, সে বিষয় নিয়ে তোমার ভাবতে হবে না, এটা আমি বুঝে নিব। তোমায় যা বললাম তুমি সেটা করো। আর জিসা কোথায় এখন? জিসা আমার সাথেই ছিল এতক্ষণ, এখন ওর অ্যাপার্টমেন্টে চলে গেছে। আমি নামাই দিয়ে আসছি। এই বিষয়গুলো জিসা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। ওর আগেও এরকম অনেক কাহিনী ঘটিয়েছে, তোমার ব্যাপারে কিছু বলতেই তার ছিঁড়ে যায় যেন। জিসার এরকম কাজের জন্য তোমার নাম খারাপ হচ্ছে দিনকে দিন। ডবলে আমি জিসার সাথে কথা বলবো এই বিষয়ে, যা করার তাড়াতাড়ি করো। আমার এখানে সবকিছু একা এলোমেলো লাগছে, সামলাতে কষ্ট হচ্ছে। তুমি কিছুদিনের জন্য লন্ডনে আসলে ভালো হতো। আপাতত আসা সম্ভব নয়, তবে আগামী মাসের ভেতরে আসার চেষ্টা করব। আমি যেভাবেই বলছি তুমি সেভাবে সবকিছু ঠিক করো, টেনশন করো না, আর লাশগুলো পুড়িয়ে ফেলো জাস্ট, ওকে? ডেভিডের সাথে কথা বলে ফোনটা রেখে দিল অব্র। কপালে দুপাশ চেপে ধরলো, তীব্র যন্ত্রণা হচ্ছে সেখানে। শরীর এখনো জ্বর রয়েছে তার মাঝে এত ঘটনা। ফোনটা তুলে পুনরায় জিসাকে কল করলো অব্র। কিছু সময়ের ব্যবধানে কল রিসিভও হলো। ওপাশ থেকে ভেসে এলো পাপিষ্ঠ নারীর চাপা কণ্ঠ, কি ব্যাপার অব্র, তুমি কল করেছো আমাকে? আমাকে ভীষণ অবাক লাগছে, হয়তো ভুল করে আমার নাম্বারে কল চলে এসেছে। জিসা আমাদ? অব্র থমকায়, জিজ্ঞাসা করে আওড়ায়, জিসা পাগলামোটা তুমি বেশি হয়ে যাচ্ছে না? কেন এরকম করেছো তুমি বলো তো, কেন করলে এমন? আমি বাংলাদেশে থেকে আসার পর তুমি আমাকে একবারও কল করনি, এমনকি একবারের জন্য কল রিসিভও করনি। তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে, আমি একবার খোঁজ নিতে পারিনি। আসার সময় একবার হসপিটালে গিয়েছিলাম, দেখেছিলাম তোমায়, থাকতে ইচ্ছে হয়েছিল, তবে তোমার নিষেধ অমান্য করে থাকার সাহস সে কুলায়নি আমার। জিসা, আমি তোমাকে আগের কথা জিজ্ঞেস করিনি, আমি তোমাকে ফোন দিয়েছি শুধু এটি জানার জন্য তুমি এরকম পাগলামো কেন করছো। এতে আমার প্রবলেম হচ্ছে, তুমি কি সেটা বুঝতে পারছো না? আমার মেজাজ বিগড়ে গিয়েছিল, তোমার বিষয়ে ওই কুত্তার বাচ্চাটা অনেক খারাপ কথা বলেছিল। কি করতাম আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। হ্যাঁ অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে। তাদের শাস্তি দেওয়ার একটা রাইট দেইনি আমি তোমাকে, আন্ডারস্ট্যান্ড? আমার নিজের জন্য আমি নিজেই যথেষ্ট, আর এই আবরার খান অব্রকে কারোর প্রয়োজন নেই, বুঝতে পেরেছো তুমি এই কথাটা? কিন্তু আমার তো প্রয়োজন আছে তোমার, কিন্তু আমার তোমাকে প্রয়োজন নেই। আমি বলছি এসব পাগলামো বাদ দাও জিসা, প্লিজ অ্যান্ড প্লিজ। আই লাভ ইউ ভেরি মাচ অব্র, আই লাভ ইউ লট, আই লাভ ইউ। অব্র একগাল হাসে জিসার আহাজারি শুনে, অতঃপর নিজেও বলতে শুরু করলো, ভালোবাসার যোগ্যতা থাকতে হয়, ভাগ্য। তোমার ভাগ্যে আমি নেই, আমি তো ভালোবাসতে পারবে, কিন্তু আমি তো ভালোবেসে সুখী থাকতে কোনোদিনও পারবে না। কাঠখড়ের মতো পুরে দিন শেষে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু সুখী হতে পারবে না। আমি যে তোমায় কোনোদিন ভালোবাসতে পারবো না, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। তুমি তোমার লাইফ লিড করো, ভালো থাকবে, আর এরকম পাগলামি যেন পুনরাবৃত্তি না ঘটে, তাহলে তুমি আমার পাগলামের রূপটা দেখবে, মাইন্ড ইট।
ওপাশ থেকে জিসার ভারী নিঃশ্বাসের আওয়াজ ভেসে এলো, সাথে কান্না মিশ্রিত কণ্ঠস্বর। অব্র জিসাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। ফোনটা পালঙ্কের ওপর ছুঁড়ে ওয়াশরুমে চলে যায় অব্র ফ্রেশ হওয়ার জন্য। চারদিকে ফজরের আজান পড়েছে বেশ অনেকক্ষণ আগেই। মহল থেকে বেরিয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা ধরে অব্র। সাথে রয়েছে আশাফ। খানমহলের নামে একটি পারিবারিক মসজিদ আছে অব্রর বড় বাবা জমিদার অলিউল্লাহ খানের নামে। তাহার মৃত্যুর পর অব্রের দাদা ফজলুল হক এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে আজমল খান প্রতি বছর তা সংস্কার করায়। এটা অবিশ্বাসের হলেও সত্যি, অব্ররা জমিদারি বংশের। তবে কালের বিবর্তনে এই জমিদারি খ্যাতি পরিবর্তন হয়েছে। খালমহলের প্রত্যেক পুরুষের ব্যক্তিরা ছোট বড় সকলে সেই মসজিদে নামাজ আদায় করে একসাথে। নামাজ পড়ে মহলে ফেরার পথে আসা প্রশ্ন জুড়ে, তুই আমার সাথে থাকবি না? এটা তোর আর সিফার ব্যক্তিগত বিষয়, আমি থেকে কি করব? তোরা প্রথমে কথা বল, তোর মনের কথা সব খুলে বল সিফাকে, কিন্তু কিছু লুকাবি না। শিফাও উত্তর শোন। তারপর শিফা রাজি হলে আমি ফুপিকে বলবো, ফুপি বাবাকে জানাবে আমি আম্মা রয়েছি তো। তুই ঘাবড়াস না, আর কিছু লুকাস না, নয়তো নিজে পস্তাবি। বুঝলাম, তবে খুব আনইজি ফিল হচ্ছে, কেমন জানো। আচ্ছা শিফা যদি মত না দেয় তাহলে কি করব ভাই? আজে বাজে কথা বলিস না তো, এইরকম কিছুই হবে না। আর এগুলো মাথায় আনবি না, তুই তোর দিক থেকে রাইট, সো স্ট্রং ইজ বি ফুল। তুই যেটা বলছিস সেটা যেন হয়। বাবা ফোন করেছিল, আমাকে ফিরে যেতে বলেছে। অফিসে নাকি গন্ডগোল হচ্ছে, কি করব বুঝতে পারছি না। আজকে শিবার সাথে কথা বলতে হবে, দেখ কি হয়। তারপর না হয় কালকে অফিস থেকে ঘুরে আসলি, সেটা আমিও ভাবছি। আশাফ, কাল রাতে কিছু না খাওয়ায় অব্রের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সাথে তো জ্বর রয়েছে। কিছু খেয়েও ভালো লাগছে না, মুক্তিতা লাগছে, সাথে রুচিহীনতা বাড়ছে। যার দরুন নিজের কক্ষে ঢোকার পূর্বে আলিনা খানকে 1 কাপ কফি আর ডিম সিদ্ধ দিতে বলল। ছেলের হুকুম শুনে ঝটপট নাস্তা পৌঁছে দিল আলিনা খান। অব্রের শরীরে কাঁথা মুড়িয়ে ল্যাপটপে কাজ করছে, অফিসে জয়েন করবে বলে। অব্র অতি শীঘ্রই দৈব আলিনা খান কিছুতে নজর ছুড়ল। অব্র, এই ভারী কাঁথা তোর রুমে কি করে এলো? অব্র হকচকে উঠল। পালঙ্কের ওপর অগোছালো হয়ে পড়ে থাকা কাঁথা দেখে ভুরু কোঁচকালো। আসলেই তো এই কাঁথাটা অব্রের রুমে কি করছে? তারপর হুট করেই নিজেই প্রশ্নের উত্তর খুঁজে পেল। ওহো! অব্র আমতা করে মিথ্যা বাণী শুধালো। কাল রাতে বৃষ্টি হয়ে ভীষণ ঠান্ডা পড়েছিল না, তাই কাঁথা নামিয়েছি। আলিনা খানও ছাড়ার পাত্র নয়, উল্টা জটিল প্রশ্ন ছুড়ল, তুই কই থেকে পেলি? তুই তো জানিস না এই কাঁথা কম্বল কোথায় রাখা হয় মহলে। এবার অব্র মিথ্যা বলতে পারলো না, পড়লো মহাবিপদে। তাই ঘাবড়ে উঠে কিঞ্চিৎ সত্যি প্রকাশ করলো। ওহুকে বলেছিলাম, ওহু নিয়ে এসেছে। বুঝেছি, ল্যাপটপ পরে ঘাট, আগে কফি খেয়ে নে, নয়তো ঠান্ডা হয়ে যাবে। কিছু লাগলে ডাক দিস আমায়। অব্র মাথা নাড়ল। আলিনা খান অব্রের কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। অব্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে দুয়ারের পানে তাকায়। সকাল 9টার দিকে ঘুম ভাঙে ওহুর। ঘুম থেকে উঠে দেওয়ালে তাকিয়ে দেখে ভার্সিটি যাওয়ার সময় অতিবাহিত হয়ে গিয়েছে। 2 হাতে কপাল কুঁচকায় সে। সামনে ভার্সিটিতে যাওয়া হয়নি, আজও যাওয়া হলো না। সামনের সেমিস্টারে খুবই ফাঁকি দিয়ে ফেলেছে পড়াশোনাকেও। পরক্ষণে হতাশ দৃষ্টি ফেলে পালঙ্ক ছেড়ে উঠে দাঁড়ালো। ওহু অব্র রুমে ঘুমিয়েছিল, কিন্তু নিচের রুমে কিভাবে এলো? নিচের রুমের পালঙ্কে নিজেকে আবিষ্কার করে চমকালো সে। কারণ আবার একটু পরে ধাতস্থ হলো, কারণ জানে অব্রহুকে এই রুমে হয়তো দিয়ে গেছে। ওহু তার রুম থেকে বেরোতেই পথিমধ্যে সামনে পড়ে অব্র। ওহু অব্রকে দেখে কিছুটা ঘাবড়ায়, নিজেকে শীতল চাহনিতে পরখ করে মাটিতে নামিয়ে আনে দৃষ্টি। অব্র ওহুকে কিছু বলল না, সাধারণভাবে হেঁটে ওহুকে ক্রস করে চলে যাচ্ছিল। দৈব চন্দ্রবালা উদ্বিগ্ধ কণ্ঠে আওড়ায়, অব্র ভাইয়া, কাঠবিড়ালি কার নাম? আপনার প্রেমিকা নাকি প্রাক্তনের? তৎক্ষণাৎ পাপিষ্ঠ পুরুষের চলন প্রতিরোধ গতি থেমে যায়। সে থমকে দাঁড়ায়, বিজলির মতো চমকে নেয়। গভীর অনুভূতিতে আবদ্ধ করা তার হৃৎপিণ্ড যেন কেঁপে ওঠে। তৎক্ষণাৎ পাপিষ্ঠ পুরুষের চাহনের গতিও যেন পরিবর্তন হলো। ঘাড় বাঁকিয়ে রক্তিম চক্ষুদয়ে পিছনে ফিরে তাকালো অব্র। ওহু ঢোক গিলে নিল। আবেগের বশবর্তী হয়ে প্রশ্নটা জিজ্ঞেস করে ফেলেছে, কিন্তু এই পরিমাণ কি হবে সে জানে না। অব্র এগিয়ে আসতেই ওহুর দ্বারে। পরনে তার কালো রঙের একটা হাফ হাতা গেঞ্জি, যার দরুন পেশিবহুল হস্তজোড়া শিরা টান টান হয়ে আছে।
সেই দৃশ্য ওহুর চোখ রাঙালো। ওহু দোয়া কদম পিছিয়ে যায়। অব্র ওহুর কাছে এসে ট্রাউজারে হাত গুজে দাঁড়ায়। ওহুর দিকে কিঞ্চিত মাথা ঝুলায়, একগাল হেসে অতঃপর আওড়ায়। কি যেন বলছিলি? আবার বল। ওহু চমকায়, স্বাভাবিক হয়ে দাঁড়ায়, মিটমিট হেসে শুধায়, অব্র ভাইয়া, ওই ওই আপনি কাল রাতে শুধু শুধু কাঠবিড়ালি করছিলেন জ্বরের ঘোরে, তাই আমি ভাবছিলাম ওই আর কি, আপনার প্রেমিকা নয় তো প্রাক্তনের ডাকনাম, তাই এটা জিজ্ঞেস করলাম। অব্র চোয়াল খিচে ঠোঁট জোড়ার ম্লান হাসি বুনে অতবার জবাব, আমার এই 29 বছর বয়সে দীর্ঘ জীবনে কোনো প্রকার প্রেমিকা ছিল না। যদি প্রেমিকাই না থাকে তাহলে প্রাক্তন কোথা থেকে আসবে? অব্রের জবাব শুনে ওহু ভাবে, ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে কাঠবিড়ালি কার নাম? অব্র মুচকি আসে, অতঃপর ট্রাউজারের পকেটে হাত ভরে মহলের নিচতলার দিকে কিছুটা ইঙ্গিত করে। ওই যে দেখছিস না, রুচিনা চাচি মেঝে পরিষ্কার করছে, ওই ঝাঁজটা নিয়ে আয়। ওহু ভুরু কুচকায়, মুখ চেপে হাসি আওড়ায়, ফুল ঝাঁটা দিয়ে আপনি কি করবেন অব্র ভাই? ওইটা দিয়ে তোকে পিটিয়ে জিন ছাড়াবো, তাহলে তার সাথে শুকনো মরিচ পুড়িয়ে নিয়ে আসিস। ওহু অব্রের কথায় তৎক্ষণাৎ হাসি উধাও হয়, বুঝতে পারলো অনেক পাকনামো কথা বলে ফেলেছে। এবার তাকে নৈশব্দে কেটে পড়তে হবে। সাথে ঠোঁট বাঁকায় অভিমান করে অব্র থেকে মুখ ঘুরিয়ে হাঁটা ধরে মহলে নিচে নামার উদ্দেশ্যে। অব্র সেখানে স্থায়ী দাঁড়িয়ে রয়েছে, মিটমিট করে হাসছে। একটু দূরে যেতেই ওহুর গলা উঁচিয়ে বুলি ছুঁড়ে ঠোঁট বাঁকে, সারা সেবা করলাম তার জন্য, কোনো ধন্যবাদ পেলাম না। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করেছি বলে ঝাঁটা নিয়ে আসতে বলেছে, জিন তাড়াবে, আমায় নাকি জিন ধরেছে? শোনো হু। ওহু ডাক শুনে দাঁড়ায়, পেছন ঘুরে তাকায়। অব্র ভুরু কুচকে কর্কশ গলায় ভাষায় সংলাপ করে, কি বললেন? অব্র সিঁড়ির হাতল ধরে নিচে ঝুঁকে ওহুর দিকে তাকিয়ে, কারণ ওহু এতক্ষণে নিচে নেমে গিয়েছিল মহলের। অব্র ম্লান হাসির জবাব, সিফা হয়তো মহলের পুকুর ঘাটে আছে, ওরে গিয়ে বল আমি ডাকছি, মহলের ছাদে আসতে 5 মিনিটের মধ্যে, বুঝলি তো, যা। ও ঠোঁট বাঁকানো অভিমানে জবাব এক শব্দে, যাইতেছি। এই বলে ওহু হনহন করে হাঁটা শুরু করে। দৈবক পিছু হতে অব্রর মাতাল কণ্ঠস্বর ভেসে আসে, থ্যাংক ইউ ওহু ফর স্টেটিং আপ অল নাইট টু সার্ভ মি, থ্যাংক এ লট। ও থমকে দাঁড়িয়ে যায়, পেছন ফিরে দোতলা তাকিয়ে চোখ উঁচু করে দেখলো অব্র দোতলা সিঁড়িতে কাঠের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, ওহুর দিকে তাকিয়ে, মুখে শ্যামপুরুষের ম্লান হাসি। ওহুর উষ্ঠজোড়া কিঞ্চিত ফাঁক হলো, গুছিয়ে আসা অভিমান মুহূর্তেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওহু অব্রর থেকে মুখ ঘুরিয়ে নেয়, বাম পাঁজর চেপে ধরে। অব্র ভাই হাসছে, ইশতাকে কত সুন্দর লাগে এই হাসিটাতে, অথচ সে সবসময় গম্ভীর মুখ করে থাকে। ওহু খুবই কমই দেখেছে অব্রকে হাসতে, দেখে কি বলবে চলে, যার দরুন ওহুর বুক পিঞ্জর ধুক ধুক করে কেঁপে ওঠে আজ অজানা দ্বারে। ওহু আনন্দমহলের বাহিরে বেরিয়ে আসে, দেখলো আজ আকাশ মেঘাচ্ছন্ন, কাল সারা রাত বৃষ্টি হয়েছে, হয়তো আজও হবে। মহলের বাগানে একটা গোল বৈঠক বসেছে। ওহু দূরে থেকে দেখলো সকল গুরুজনরা সেখানে উপস্থিত, আজমল খান, আসমিন খান, আশাফ খান, তাদের সহধর্মী এবং ওহুর ফুপিজান, যার দরুন অন্তর্মহল পুরো ফাঁকা। নিহা হয়তো স্কুলে গিয়েছে, আশফি হয়তো শিফা সাথে পুকুর ঘাটে। ওহু বাগানে বসা গোল বৈঠকের কারণে বুঝলো শিফা পরিবেশ সম্বন্ধে কথাবার্তা হচ্ছে এখানে, কারণ আশ্বিন ভাইয়া 17 তারিখে ইতালি ফিরে যাবে, যার দরুন যা করা 10 দিনের ভেতর করতে হবে। ওহু পুকুর ঘাটে গিয়ে বসলো শিফার সন্নিকটে। তোর এতক্ষণে ঘুম থেকে ওঠার সময় হলো? ইদানিং দেখছি বেশ দেরিতে ঘুম থেকে উঠছিস, ব্যাপার কি ওহু? বলল শিফা। রাত জেগে গিয়ে কারোর সাথে ডেট করছিস নাকি? কি সব আবল তাবল বলছিস আশফি? তোমরা কি জানো না আমি কেমন মেয়ে? আমার ব্যাপারে কি তোমাদের কোনো খারাপ মন্তব্য শুনেছ আগে? না শুনিনি, যাকে বাদ দে, ডেট ফেট যাই করিস বাইরের মানুষের সাথে করিস, আমরা কখন বললাম? না রে আশফি, একদম বাহিরের লোক না, আবার তাহলে কে? ভেতরের লোক কারা? আরে কিছু না, এমনি বস, এখানে বৃষ্টি হবে হয়তো, আবার আজ বৃষ্টিতে ভিজবো কিন্তু পাক্কা, বলল শিফা। ওহু ঠিক আছে। আচ্ছা ওহু, তোর হঠাৎ সর্দি কিভাবে লাগলো? তুই বৃষ্টিতে ভিজেছিস নাকি? ওহু ঢোক গিলে, আরে না, এমনি শুধু খারাপ লাগছিল শরীর, তারপরে এরকম হয়ে গেছে। ও আচ্ছা। শিফা আপু, ওহুকে তুমি শুধু জিজ্ঞেস করছো কেন?
ওর তো এমনি শরীর খারাপ হয়েছে, অব্র ভাইয়া শরীর খারাপ আরও বেশি। ওনার তো সর্দি জ্বর সব লেগে গেছে। ও এবার ধরা খাওয়া যাওয়ার সাথে সাথে বিরক্ত হয়ে যায়, তাই কর্কশ ভাষায় সংলাপ করে। শিফা আপু, তোমাকে অব্র ভাইয়া ডেকেছে মহলের ছাদে, কি যেন কথা বলবে। বলেছে 5 মিনিটের ভেতরে যেতে। এখনই ডেকেছে, কিন্তু কেন বলতে পারি না। তুমি তাড়াতাড়ি যাও, নয়তো পরে আমাকে বকবে। আমি আর আসবি এখানেই বসি, তুমি শুনে এসো কি বলে। ঠিক আছে, তোরা বস, আমি আসছি। শিফা পুকুর ঘাট থেকে উঠে দাঁড়ায়, মাথায় ওড়না টেনে হাঁটা ধরে। ওহু আসবি পুকুর ঘাটে বসে আছে। শিফা সিঁড়ি পেয়ে মহলের ছাদে পৌঁছায়, দেখে ছাদের কর্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অব্র এক কোনায়, ফোন চাপছে সে। ঠিক তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে আশাফ। শিফাকে দেখে অব্র ফোন পকেটে গুজে। শিফা ওড়না এক কোণ ধরে ধীর পায়ে এগিয়ে আসে অব্রের সন্নিকটে। কি হয়েছে ভাইয়া, আপনি আমায় ডেকেছেন? ডেকেছি, তোর সাথে কিছু কথা বলবে আশাফ। শিফা ভুরু কুচকায়, সাথে চমকায়। আশাফ ভাইয়া? আশাফ ভাইয়ার সাথে? আশাফ ভাইয়ার আমার সাথে কি কথা? ওর থেকে শোন। আশাফ এদিকে আয়। আশাফ এগিয়ে আসে। আশাফের চোখে মুখে দ্বন্দ্ব, দ্বিধার ছাপ, কপালে উৎকণ্ঠার ভাঁজ, গম্ভীর মুখ। তোরা কথা বল, আমি দূরে যাচ্ছি। অব্র ভাইয়া, আশাফ ভাইয়া, আপনারা কি বলবেন? আমি তো কিছু বুঝতে পারছি না। অব্র কোনো জবাব দেয় না। শিফা আশাফের থেকে দূরে সরে আসে। ছাদের অন্য কোনায় গিয়ে কর্নিশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে অব্র, মহলের বাইরে তাকে পুকুর ঘাটের দিকে চেয়ে। শিফা উদ্বিগ্ন কণ্ঠস্বর, আশাফ ভাইয়াকে কি বলবেন আপনি? আমি বুঝতে পারছি না। আশাফ উত্তর দেয় না, রক্তিম চক্ষু দেয় চেয়ে চোয়াল চেপে তাকিয়ে থাকে প্রিয়বতীর দিকে এক দৃষ্টে। শিফা পুনরায় আওড়ায়, আশাফ ভাইয়া বলুন না। আশাফের গম্ভীর মুখ স্পষ্ট স্বরে এক বাচন, উইল ইউ ম্যারি মি শিফা? শিফা বিষময় চাহনি অবরুদ্ধ করে আশাফকে, বুড়োজোড়া কুচকে ছুঁড়ে বলে, এসব কি বলছেন আপনি? আমার সাথে মজা করার জন্য আপনারা এখানে ডেকেছেন? শিফা, আমি কোনো ফান করছি না, আমি সিরিয়াস। আনসার দাও আমার প্রশ্নের, কুইক ফাস্ট। শিফা ভুরু নামিয়ে হেসে ওঠে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আশাফ ভাইয়া, আমার মনে হচ্ছে আপনি সত্যি পাগল হয়ে গেছেন, নয়তো নিজের বোনকে কেউ এরকম মজা করে নাকি? আশাফের চোখ মুখ টলে, বুড়ো যারা ঝুলে উঠেছে যেন। মাছ আঙ্গুল দিয়ে ঘষে নিল, তারপর কণ্ঠে শুধায়, শিফা, আমি কোনো মজা করছি না। কতবার বলবো তোকে আমি বিয়ে করতে চাই, বিকজ আই লাভ ইউ। আমি তোকে অনেক ভালোবাসি শিফা, বুঝলি? আর কতবার বললে তুই বিশ্বাস করবি? চিৎকার করে বলবো, শুনতে চাস তুই? আমি তোকে ভালোবাসি শিফা, আজ থেকে নয়, সে ছোট থেকে, বুঝলি? বল না, বিয়ে করবি আমায়? শুধু একবার বল, দেখ আমি কি করি। তোর কিচ্ছু করতে হবে না, তোর বলতেও হবে না। ভয় পাস না, কেউ তোকে কিচ্ছু বলবে না। আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিব। তুই শুধু একবার হ্যাঁ বল। আশাফ থামে। শিফা ভয়ঙ্করভাবে আটকে ওঠে, 2 কদম পিছিয়ে যায়, কাঁপতে থাকে থরথর করে। আশাফ পুনরায় চাপা কণ্ঠে আওড়ায়, বল না শিফা। শিফা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না আশাফ ভাইয়া। কেন শিফা? আমার মধ্যে কি সমস্যা, কি কমতি আছে? কেন বিয়ে করতে পারবি না আমায়? বল না, রাগ করেছিস তুই এভাবে জিজ্ঞেস করায়? আশাফ ভাইয়া, আপনার মাঝে কোনো কমতি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তবুও আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ডক্টর আসমিনকে ভালোবাসি। আশাফের বুকের পাঁজর যেন চেপে ধরে, হৃৎপিণ্ড কেঁপে ওঠে উদ্যুক্তে, গলায় সব কথা আটকে যাচ্ছে, বলতে পারছে না মুখ ফুটে। থমকে থমকে জিজ্ঞেস করে, তুই এবার আমার সাথে মজা জুড়ে দিয়েছিস তাই না? দেখ, মজা করিস না, আমার খুব কষ্ট হচ্ছে শিফা, আমার বুকে চিনচিন ব্যথা করছে। শিফার চোখে জল চলে আসে আশাফের আহাজারি শুনে, কিন্তু সেও তো নিরুপায়। সে তো কোনো মিথ্যা কথা বলছে না, আর মজাও করছে না। কিভাবে মানাবে সে আশাফকে? ভাইয়া, আপনি শান্ত হন আপাতত, আমি মজা করছি না, আপনি শান্ত হন, আমরা এ বিষয়ে পরে কথা বলবো। তুই যা এখন। শিফা আশাফের দিকে চেয়ে থাকে, ঢোক গিলে ধীর পায়ে পিছু হেঁটে সরে যায়। দরজার কাছে আসতে দৌড় লাগায় দ্রুত, যাওয়ার আগে পিছু ফিরে আশাফের দিকে একবার তাকায়। আশাফের নজর থেকে থেকে আমরায়। আশাফ ধপ করে ফ্লোরে পড়ে যায়, বুকের বাপাস চেপে ধরে। পড়ে যাওয়ার আওয়াজ শুনে অব্র পিছন ফিরে তাকায়। অব্রের নজরবন্দি হয় আশাফকে। আশাফ বলে চিৎকার করে দৌড়ে ছুটে আসে অব্র। ফ্লোরে হাঁটু গেড়ে বসে ফ্লোর থেকে আশাফের মাথা তুলে অব্রের হাতে বন্দি করে নেয়। আশাফের মুখ ঝাঁপিয়ে বারবার আহাজারি করতে থাকে অব্র, এই আশাফ, কি হয়েছে তোর? আশাফ, ওঠ না, এই আশাফ। কিন্তু আফসোস, আশাফ আর উঠল না তো আর উঠলই না। অবস্থার অবনতি বুঝে অব্র পকেট হাতে ফোন বের করে নিল, অন্য হাতে বাঁধনে
আশাবকে ধরে রেখেছে। আলিনা খানের ফোনে কল করে অব্র। কিছু সময়ের ব্যবধানে কল রিসিভ হতে হতদন্ত হয়ে অব্র ছুটে। আম্মা কই আপনি? আমি তো মহলে আছি। কেন, কি হয়েছে? তোর কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? তুই কোথায় অব্র? আম্মা আমি মহলে ছাদে আছি। আপনি মালিক চাচাকে নিয়ে জলদি ছাদে আসেন। জলদি আম্মা। আলিনা খান কিছু বলতে চাওয়ার আগে অব্র কল কেটে দেয়। পকেটে ফোন গুঁজে পুনরায় আশাফের মুখ ঝাঁকাতে থাকে অব্র। আওড়ায়, আশাফ, আশাফ, এই শালা কি হয়েছে তোর? আশাফ কথা বল, কিন্তু আশাফ কোনো প্রত্যুত্তর দেয় না। অব্রর আহাজারির মাঝে বাধা দেয়। দৌড়ে ছাড়তে ছুটে আসে আলিনা খান, সাথে আরও একজন। আশাফের এই অবস্থা দেখে অহুর ফুপিজান চিৎকার করে ওঠে। আশাফ বলে দৌড়ে আসেন। হামাগুড়ি দিয়ে ছেলেকে বুকের সাথে মিশিয়ে নেয়। বাবা তোর কি হয়েছে? এই আশাফ, আশাফ চোখ খোল, কথা বল না বাবা। আশাফের আম্মা আশাফকে কিছু বলবে। অব্র আশাফ কথা বলছে না কেন? ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে কেন? আমি কিছুই জানি না কি হয়েছে। হঠাৎ করে মাথা ঘুরে গেল, পড়ে গেল। ওরে মহলের ভেতর নিয়ে আয়, ডাক্তার ডাকতে হইব। মালিক চাচা এদিকে আসেন, ওরে ধরেন। আম্মা ফুপি আপনারা সরেন, মহলের ভেতরে যান। মালিক চাচার অব্র দুজন পাচাকলা করে আশাফকে মহলের ভেতরে নিয়ে যায়। আশাফের কক্ষে নিয়ে আশাফকে শোয়ায়। বালতি ভরে পানি এনে মাথায় পানি ঢালতে থাকে অহুর আম্মি যান। অব্র ইতিমধ্যে ডাক্তারকে কল করে দিয়েছে। পুকুর ঘাট হতে বসা অহু আসবি সন্নিকটে এসে খবর পৌঁছে গেছে। তারা দ্রুত ছুটে আসে অন্দরমহলে। শিফা আগে থেকে অন্দরমহলে উপস্থিত ছিল। অহু আসবি এসে শিফাকে ঝাঁকিয়ে প্রশ্ন ছুড়ে, কি হয়েছে শিফা আপু? আশাফ ভাইয়ার? আমি জানি না কি হয়েছে। আমি কি করে জানবো? আমি কি জানি নাকি? তুমি এরকম ভাবে কাঁদছো কেন আপু? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। চল এখান থেকে যাই আমরা। কোথায় যাবো আপু? এখানে আশা ভাইয়া অসুস্থ, তুমি ছুটে পালাচ্ছ। আচ্ছা তোমাকে অব্র ভাইয়া কেন রেখেছিল ছাদে? ওইটা অন্য ব্যাপার, কথা বলতে। আচ্ছা তোরা থাক, আমি বাইরে যাই। অহু আসবি কিছু বলার পূর্বে শিফা হেঁটে চলে যায়। শিফা প্রচন্ড ভয় পেয়েছে আশাফের এই পরিস্থিতি দেখে, যার দরুন নিজেকে এসব থেকে আড়াল করতে চলছে সে। কিন্তু অহু আসবি এই কেমিস্ট্রি বুঝতে পারল না। তারা বিস্ময় সূচক ভুর উচালো শিফার পানে তাকিয়ে রইল। পরক্ষণে অহু আসবিকে আশাফের কক্ষে যায় দেখার জন্য। ডাক্তার এসেছে, আশাফকে চেক আপ করেছে। আশাফের পাশে বসেই অহু ফুপি যান কান্না করছে। সবাই উদ্বিগ্ন চেয়ে রয়েছে ডাক্তার কি বলবে শোনার অপেক্ষায়। ডাক্তার সাহেব আশাফের কি হয়েছে? বড় কিছু হয়নি তো? হাসপাতালে নিয়ে যেতে হবে কি? বলল আলিনা খান। না, হাসপাতালে নিয়ে যেতে হবে না আপাতত, তবে পরবর্তীতে যদি এমন অসুস্থ হয় তাহলে অবশ্যই হাসপাতালে অ্যাডমিট করবেন। অহু বলল, কিন্তু অহুর ফুপিজান বলল, কিন্তু আমার ছেলের কি হয়েছে ডাক্তার? যতটুকু বুঝলাম ওর ভেতরে খুব গভীরভাবে কোনো শক লেগেছে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ফেস করেছে, যার দরুন ওর হার্টবিট ফলস করে মস্তিষ্কে আঘাত পেয়েছে মেন্টালি ভাবে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা মানে? এই বলে সবাই যেন অব্রের দিকে তাকায় ভুরু কুঁচকে, কারণ ছাদে শুধু অব্রার আশাফই ছিল। আশাফ তো কিছু বলতে পারছে না, কিন্তু অব্র কি জানে এই বিষয়ে? সকলের চাহনি অব্রকে অবরুদ্ধ করে রেখেছে। অব্র ঝাঁঝালো কণ্ঠস্বরে সকলকে প্রত্যুত্তর দেয়, দাঁতে দাঁত চেপে। আমার দিকে তাকিয়ে আছো কেন সবাই? আমি একবারই বলেছি না, শুনতে পাওনি? রিপিট করতে চাইছো আমাকে? সবাই নিজের দৃষ্টি সরিয়ে নিল। ওহুর ফুপি যান পুনরায় আওড়ায়, এখন কি করতে হবে ডাক্তার? ওর এখন বেড রেস্ট দরকার, মাইন্ড রিফ্রেশ দরকার। আমি ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়ম করে খাইয়ে দিবেন। আর যত পারবেন ওকে রেস্টে রাখতে। আপাতত অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন যেন আর না হতে হয় ওকে, এটা খেয়াল রাখবেন। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। ও প্রায় 8-9 ঘন্টা ঘুমাবে। ঘুম থেকে উঠলে যথাযথ প্রশ্ন থেকে বিরক্ত থাকবেন। সকল কথাই যেন মাথার ওপরে দিয়ে গেল, তবুও সকালে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। একটা নোট ডক্টর ওষুধ লিখে দিল আলিনা খানের হাতে। অতঃপর তিনি অন্দরমহল থেকে বেরিয়ে চলে গেল। ডাক্তার চলে যেতে আলিনা খান সবাইকে নির্দেশ দিল আশাফের কক্ষ থেকে বেরিয়ে আসার জন্য। আর এই সকল দৃশ্য দরজার আড়াল থেকে অপরাধী চোখে এতক্ষণে পরখ করছিল শিফা। সকলের সাথে সেও বেরিয়ে আসে আশাফের কক্ষ থেকে। আর কাউকে না জানিয়ে ডক্টরের সাথে বেরিয়ে আসে মহল থেকে। বৃষ্টি স্নান সন্ধ্যা, সময় 7:45। ওহু কোচিং থেকে বাড়ি ফিরছিল। কোচিংয়ে আরও আগেই শেষ হয়েছে, তবে বৃষ্টির কারণে আটকে পড়েছিল। ড্রাইভারকে ওহু ইচ্ছে করে ফোন করেনি।
আজ অনেক দিন পর মহলের বাইরে এসেছে একা একা। ভার্সিটি কোচিং অনেক মিস গিয়েছে এতদিন, যার দরুন আজকে এই বৃষ্টি স্নান সন্ধ্যায় ওহু একটু উপভোগ করতে চাইছে। আবারও ভয় লাগছে এক সন্ধ্যার কথা মনে পড়ে। সেদিন বখাটে ছেলেগুলো ওহুকে তাড়া করেছিল, তবে সেদিন অব্র বাঁচিয়েছিল, একথা ভেবেই ওহু হেসে ওঠে। তবে ওই দিন কার মতো আজ শূন্য সেই রাস্তাঘাট। ওহু হাঁটছে রাস্তার পাশ ঘেঁষে, কাঁধে ব্যাগ, পুতুলওয়ালা ব্যাগ। সেই ব্যাগে দুটো ফিতে এক পাশে তুলে রেখেছে সে। আকাশ বেশ অন্ধকার হলেও রাস্তার দুপ্রান্তে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হচ্ছে সবকিছু। দৈবিক ওহু পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। অজানা ভয়ে আটকে ওঠে তার সর্বঙ্গ। এই যে মিস, দাঁড়ান। অচেনা ওহু ঘাড় ঘুরিয়ে পিছে ফিরে তাকায়, চলন রোধ হয়ে থমকে অবয়বটির দিকে তাকিয়ে পা থেকে মাথা অবধি সূক্ষ্মভাবে নজরে চিহ্নিত করে। না, ছেলেটি বখাটে টাইপের নয়, দেখে মনে হচ্ছে ভালো ফ্যামিলিতে বিলং করে। ওহুর ঘোর কাটে। এভাবে তাকিয়ে কি দেখছেন মিস? ওহু ঢোক গিলে নজর সরিয়ে ফেলে। অজানা ভয় কলপ নড়ে ওঠে তার। কার উদ্দেশ্যে কি বলছে তা তো বাহির থেকে বোঝা যায় না। ওহু উদ্বিগ্ন কণ্ঠে আওড়ায়, কে আপনি? ছেলেটি প্রত্যুত্তরে মলিন হেসে আওড়ায়, ভয় পাবেন না, আমি আপনার অপরিচিত আবার পরিচিত। মানে বুঝলাম না, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। ক্লাইম ডাউন। আমি ওয়াসিফ শেখ। আপনি অব্রকে তো নিশ্চয়ই চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। অব্র ভাইয়া তো আমার কাজিন। রাইট, আমি অব্রর ক্লাসমেট ওয়াসিফ। অব্র আর আমি একই কলেজে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তো আমি কি করব? কিছু না। অব্র কেমন আছে আমার কথা ওকে গিয়ে বলবেন। আমি কেন বলবো? আশ্চর্য, আপনার যদি অব্র ভাইয়ের সাথে মিট করার হয় তাহলে আপনি অব্র ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিচ্ছি। আপনি ভেবে রাস্তার মাঝে থামিয়ে জিজ্ঞেস করার কি আছে? আর আপনি আমাকে চিনেন বা কি করে? আপনি তো আমাকে চিনার কথা নয়। আপনি আর অব্র তো ছোট থেকে একই স্কুলে পড়াশোনা করেছেন, তাই না? আমি জানি না, আমার কিছু মনে নেই আগের কথা। ফান করছেন? আপনার কিছু মনে নেই? আপনার মনে নেই অব্র যখন দ্বাদশ শ্রেণীতে পড়ে তখনকার ঘটনা? অব্র যে কি বি সেকশনের ক্লাসমেট প্রেসিডেন্ট ছিল, আর আমি এ সেকশনের। ওই ঘটনা ভুলে গিয়েছেন আপনি? ওহু ওয়াসিফের কথা শুনে প্রচণ্ড রেগে যাচ্ছিল, কারণ ওহু যখন তার অতীত মনে করতে চায় না সে মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, উন্মাদের মতো আচরণ করে, যার ব্যতিক্রম এখনো নয়। আমি বললাম তো আমি কিছু মনে করতে পারছি না। আপনি কিছু বুঝতে পারছেন না? আমাকে কিছু মনে করাতে আসবেন না। আগের কোনো ঘটনা আমার মনে নেই। কোন ঘটনা, কে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা হয়েছে, এগুলো আমার কিছু মনে নেই। আপনি আমাকে বিরক্ত করছেন কেন? আজব, আমি আপনাকে বিরক্ত কোথায় করলাম? আমি তো নর্মালি জিজ্ঞেস করলাম, আর আপনি এত ওভাররিয়েক্ট কেন করছেন? ওহুর আগে ফুঁসতে থাকে, কপাল চেপে কিছুক্ষণ বলতে যাবে, তার পূর্বেই ওয়াসিফ কাঁধে বাধা থামায়। শক্তপোক্ত হাত ওয়াসিফ ওহু দুজনেই ভুরু কুঁচকে পিছে ফিরে তাকায়। ওয়াসিফের কাঁধে হাত রাখা হাতটি দেখে কাঁধ ধাক্কা দিয়ে হাতটি সরিয়ে দেয়। কিন্তু কে সে? তাকে ওয়াসিফ চিনে অকৃতকার্য হয়। লোকটির পরনে সাদা শার্ট, কালো প্যান্ট ইন করে পরা, ক্লিন সেভ করা দরুন দাড়িগুলো যেন খোঁচা খোঁচা হয়ে আছে, চোখে কালো সানগ্লাস, শার্টের হাতা কোণী পর্যন্ত ফোল্ড করা। ওয়াসিফের থেকে বেশ লম্বা চড়া এবং সুঠাম দেহের অধিকারী। প্রতিছবি গম্ভীর্যের ছাপ। ওয়াসিফ কর্কশ ভাষায় শুধায়, কে ভাই তুই? আর এটা কিরকম ম্যানার্স কাঁধে হাত রাখার? হ্যাঁ? লোকটি কোনো প্রত্যুত্তর দেয় না। প্যান্টের পেছনে পকেট থেকে একটা কার্ড বের করে ওয়াসিফের সামনে ধরে। এই কার্ড বড় করে লেখা সিআইডি, যার অর্থ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যার নিচে মাঝারি অক্ষরে লেখা ইন্সপেক্টর তন্ময়রাজ মির্জা।